প্রতিদিনের বাণিজ্য চুক্তির ভিড়ে একটা নথি ছিল আলাদা। উল্টে দেখতে গেলে বোঝা যাবে এটা সামান্য কোনো কাগজ নয়। এটা ছিল সেই মার্কিন কেন্দ্রিক আর্থিক ব্যবস্থার প্রথম অভিসন্ধি। রিয়াদ যা করেছে সেটা কেবল কূটনৈতিক কৌশল নয়, এটি হলো একটি ধাক্কা, বিশ্বের আর্থিক মানচিত্রের দিকে একটি পুনর্বিন্যাসের সূচনা। যখন পশ্চিমা মনোযোগ ইউক্রেন ও গাজায় বিভক্ত, তখনই পূর্ব গোলার্ধে নিঃশব্দে শুরু হলো ক্ষমতার নতুন খেলা। ব্রিক্স জোট, যা এখন মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাতকেও অন্তর্ভুক্ত করে, সেই পুনর্বিন্যাসের কেন্দ্রবিন্দু। তবে এই কৌশলের প্রধান স্থপতি তিনটি শক্তি: চীন, রাশিয়া এবং নতুন সদস্য সৌদি আরব। তাদের সুসংগঠিত পদক্ষেপের উদ্দেশ্য এক ও অভিন্ন: বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যকে দুর্বল করে দেওয়া। পেট্রো ইউয়ান বনাম পেট্রো ডলার। বহু দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্যের, বিশেষ করে তেল বিক্রির প্রধান মাধ্যম ছিল মার্কিন ডলার, যা পেট্রো ডলার ব্যবস্থা নামেও পরিচিত। কিন্তু সৌদি আরব চীনের সঙ্গে চুক্তি করে সে বাঁধন আলগা করতে শুরু করেছে। ব্রিক্স চুক্তির অধীনে রিয়াদ এখন তেলের দাম চীনা ইউয়ানও নিষ্পত্তি করা শুরু করেছে। যদিও এই পেট্রো ইউয়ান বাণিজ্য রাতারাতি মার্কিন প্রভাবকে গ্রাস করবে না, কারণ ইউয়ান এখনও আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়নে সীমিত পরিসরে ব্যবহৃত। তবুও এটি ওয়াশিংটনের জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা। সৌদি আরবের ভিশন 2030 মতো দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোয় চীনা প্রকৌশল ও নির্মাণ পরিষেবা গ্রহণ করার মাধ্যমে ইউয়ানের ব্যবহারের জন্য ভবিষ্যতে আরও নতুন পথ তৈরি হচ্ছে। এই অর্থনৈতিক স্ট্র্যাটেজির মূল অস্ত্র হল ব্রিক্সের নিজস্ব স্বাধীন অর্থ ব্যবস্থা তৈরি করা। উচ্চ খরচ, কম গতি এবং অপারেশনাল জটিলতার মতো আন্তঃসীমান্ত লেনদেনের সমস্যা সমাধানে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলো দুটি বড় উদ্যোগ নিয়েছে। প্রথমত, একটি স্বাধীন ডিপোজিটরি অবকাঠামো যার নাম ব্রিক্স ক্লিয়ার। দ্বিতীয়ত এবং আরও গুরুত্বপূর্ণ হল মাল্টি সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল মুদ্রা সিবিডিসি ভিত্তিক পেমেন্ট সিস্টেম এমব্রিজ। এমব্রিজের লক্ষ্য হল মার্কিন ডলারকে ব্রিজিং মুদ্রা হিসেবে বাতিল করে দেওয়া। একটি ব্রিজিং মুদ্রা যেমন ডলার ব্যবহার করে বিভিন্ন দেশ সহজে লেনদেন করে, এমব্রিজ সেই ডলারের ভূমিকা সরিয়ে দিয়ে ব্রিক্স জোটকে আরও বেশি অর্থনৈতিক স্বাধীনতা ও ভূ রাজনৈতিক ক্ষমতা দেবে। ডি ডলারাইজেশন প্রক্রিয়া সফল হলে এর ফলে মার্কিন স্টক মার্কেটে পতন হতে পারে এবং ঋণ নেওয়ার খরচ বাড়তে পারে। আন্তর্জাতিকভাবে এটি মুদ্রার অস্থিরতা বাড়াতে পারে। 2023 সালের মার্চ মাস, 7 বছরের পুরনো শত্রুতা অবসানের জন্য ইরান এবং সৌদি আরবের শীর্ষ ডিপ্লোম্যাটরা যখন বেইজিংয়ে একে অপরের সঙ্গে হাত মেলালেন, তখন পশ্চিমারা দেখল এক নতুন প্রভাবশালী মধ্যস্থতাকারীর উত্থান। আমেরিকা বা ইউরোপ নয়, এই ঐতিহাসিক শান্তি চুক্তির নেপথ্যে ছিল চীন। চীন এই অঞ্চলে তার অর্থনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে রিয়াদ ও তেহরানের মধ্যেকার আলোচনা চূড়ান্ত করার ক্ষেত্রে একটি উপযুক্ত গ্যারান্টার হিসেবে আবির্ভূত হয়েছে। দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রকে তাদের প্রধান নিরাপত্তা সরবরাহকারী হিসেবে গণ্য করলেও রিয়াদ অনুভব করছিল যে ওয়াশিংটন আর ততটা নির্ভরযোগ্য নয়। বিশেষত 2019 সালে সৌদি আরামকোর ওপর হুতিদের হামলায় আমেরিকার জোরালো প্রতিক্রিয়া না দেখানোর ঘটনা রিয়াদের মনে গভীর সন্দেহ সৃষ্টি করে। তাছাড়া ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের ইতি টেনে ভিশন 2030 মতো অভ্যন্তরীণ উন্নয়নমূলক এজেন্ডায় মনোযোগ দিতে সৌদি আরবের ইরানের আঞ্চলিক এজেন্ডার সঙ্গে সমঝোতা করা আবশ্যক ছিল। তাই সৌদি আরব এখন তার জোটগুলোকে বহুমুখী করতে চাইছে, যা এক প্রকার হেজিং ক্লাব কৌশল। এর অংশ হিসেবে রিয়াদ চীনের কাছ থেকে অস্ত্র কিনছে এবং ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণে সহযোগিতা নিচ্ছে। এমনকি বৃহত্তর নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে সৌদি আরব সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর ডায়ালগ মেম্বার হয়েছে। ব্রিক্স সদস্যপদের মাধ্যমে তারা ওয়াশিংটনের ওপর একক নিরাপত্তা নির্ভরতা কমাতে এবং অন্যান্য মধ্য ও বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাইছে। চীন এবং রাশিয়া বিশ্বমঞ্চে তাদের অংশীদারিত্বকে আরও গভীর করছে। যদিও তাদের মধ্যে সম্পর্কটি শর্ত সাপেক্ষ এবং প্র্যাগম্যাটিক, তবে পশ্চিমা প্রভাবকে মোকাবিলা করাই তাদের মূল অভিন্ন উদ্দেশ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের রাজনৈতিক সংহতি ক্রমশ স্পষ্ট হচ্ছে। 2024 সালে রাশিয়া এবং চীন একাধিকবার গাজা এবং উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা সংক্রান্ত খসড়া প্রস্তাবের উপর যৌথভাবে ভেটো দিয়েছে। ইউক্রেন যুদ্ধে চীন সরাসরি সামরিক সরঞ্জাম না দিলেও রাশিয়াকে সামরিক কাজে ব্যবহারযোগ্য স্যাটেলাইট ইমেজারির মতো ডুয়াল ইউজ টেকনোলজি দিয়ে সহায়তা করেছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে। অন্যদিকে রাশিয়াও মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক উত্থানকে স্বাগত জানালেও নিজেদের প্রভাব পুরোপুরি ক্ষুণ্ণ হতে দিতে রাজি নয়।
ভূ রাজনৈতিক খেলার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল বৈশ্বিক বাণিজ্য রুট। বিশ্বের প্রায় 15% বাণিজ্য সুয়েজ খাল ও লোহিত সাগরের ওপর দিয়ে যায়, যা হুতিদের হামলার কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই অস্থিরতা কাজে লাগিয়ে রাশিয়া, ইরান এবং ভারতের মধ্যেকার 20 বছরের পুরনো একটি প্রকল্প নতুন জীবন পাচ্ছে। আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর INSTC ৭,২০০ কিলোমিটার দীর্ঘ এই মাল্টি মোডাল নেটওয়ার্ক সেন্ট পিটার্সবার্গকে ইরানের মধ্য দিয়ে সরাসরি ভারতের মুম্বাইয়ের সঙ্গে যুক্ত করবে। INSTCর মূল স্থাপত্য 3টি শাখায় বিভক্ত। এক, ওয়েস্টার্ন শাখা আজারবাইজানের মধ্য দিয়ে কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূল ধরে চলে। 2, ইস্টার্ন শাখা কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে কাস্পিয়ানের পূর্ব দিক দিয়ে যায়। 3, ট্রান্স কাস্পিয়ান শাখা সরাসরি কাস্পিয়ান সাগরের শিপিং লেনের উপর নির্ভরশীল। এই করিডোরের কৌশলগত গুরুত্ব অপরিসীম। এটি পশ্চিমা নিয়ন্ত্রণাধীন সুয়েজ খালকে এড়িয়ে চলে, যা ট্রানজিট সময়কে 45 থেকে 60 দিন থেকে কমিয়ে মাত্র 25 থেকে 30 দিন করে দেয়, পাশাপাশি পরিবহন খরচও 55% পর্যন্ত কমায়। ইরান এই করিডোরকে কাজে লাগিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে নিজেকে অনেকাংশে সুরক্ষিত করতে চায়। ইউরেশীয় বাণিজ্যে একটি অপরিহার্য ট্রানজিট হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। ভারতের জন্য এটি পাকিস্তান বাইপাস করে মধ্য এশিয়ার বাজারে দ্রুত প্রবেশের পথ খুলে দেবে। ইরানের কর্মকর্তারা এটিকে দ্বিতীয় সুয়েজ খাল হিসেবে অভিহিত করেছেন, যা পশ্চিমা সামুদ্রিক আধিপত্যের ওপর একটি সরাসরি চ্যালেঞ্জ। চীন, রাশিয়া এবং সৌদি আরবের নেতৃত্বাধীন ব্রিক্সের এই সমন্বিত কৌশল কি তবে পশ্চিমাদের বিরুদ্ধে সত্যি এক ভয়ঙ্কর ছক? উত্তরটি সহজ নয়। এই দেশগুলো একটি বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চায়, যা পশ্চিমা প্রতিষ্ঠানে প্রভাবমুক্ত হবে। তবে তাদের এই কৌশলগত সমন্বয়, বিশেষত আর্থিক ও নিরাপত্তা ক্ষেত্রে, একটি শক্তিশালী বিকল্প শক্তির উত্থানকেই নির্দেশ করে। তবে ব্রিক্সকে একটি সম্পূর্ণ অ্যান্টি ওয়েস্টার্ন ব্লক হিসেবে দেখাটা ঠিক হবে না। সদস্য দেশগুলোর স্বার্থ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। ভারত সহ বেশিরভাগ দেশই পশ্চিমের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। তাদের মূল লক্ষ্য হলো এমন একটি অপশ্চিমা মঞ্চ তৈরি করা, যেখানে তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমা দেশগুলোর একচেটিয়া আধিপত্যের কঠোর সমালোচনা করতে পারে। একটি আধিপত্য যা বর্তমান আন্তর্জাতিক ক্ষমতা বিন্যাসে সঠিক প্রতিফলন নয়। সুতরাং চীন, রাশিয়া এবং সৌদি আরবের এই পদক্ষেপকে গোপন ষড়যন্ত্র না বলে বিশ্বজুড়ে চলমান ক্ষমতার ভারসাম্যের একটি স্পষ্ট এবং অনিবার্য পরিবর্তন হিসেবে দেখাই সঙ্গত। তাদের নীরব সুসংগঠিত কৌশল নতুন বিশ্ব শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে পুরনো আন্তর্জাতিক নিয়মের উপর দাঁড়িয়ে থাকা দেশগুলোর জন্য এক সুস্পষ্ট চ্যালেঞ্জ অপেক্ষা করছে।